জি। সেই দেশটি এই খুব অল্প সময়ের ব্যবধানে শুধুমাত্র ট্যুরিজমকে বেইস করে ঘুরে দাঁড়িয়েছে তাদের অর্থনীতি। হুম, বাংলাদেশও এরকম একটি টার্মোইলের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে জুলাই আন্দোলনের পরবর্তীতে আ বাংলাদেশকে মূলত অর্থনৈতিকভাবে আমরা দেখেছি যে একের পর এক চাপ সামলে আগাতে হয়েছে। সেখানে রেমিটেন্স যোদ্ধাদের অনেক বড় অবদান ছিল এবং যেই ট্যুরিজম সারা পৃথিবী ক্যাশ করে সেই ট্যুরিজমের উপর বেইস করে তারা এগিয়ে গেছে, বাংলাদেশের ক্ষেত্রে আমরা বরাবরই অবহেলিত দেখেছি সেই ইয়েস, অ্যাভিয়েশন এবং ট্যুরিজম সেক্টর। রাইট। সেটি নিয়ে আসলে আপনার কোনো ভাবনা আছে কিনা? না, একদম বাংলাদেশের সমপর্যায়ে যদি আমি তুলনা করি, তাহলে আমরা ভুটানের কথাও বলতে পারি যে তারা বলতে গেলে হচ্ছে সারা পৃথিবীতে একটা সেলফ ব্র্যান্ডিং করে ফেলেছে তাদের ট্যুরিজমটাকে ফোকাস করে। আমার মনে হয় সেখানে বাংলাদেশ তো আসলে প্রাকৃতিকভাবে অনেক ব্লেসড একটা কান্ট্রি এবং আমাদের অনেক কিছু আছে ট্যুরিজমে ফোকাস করার জন্য। আমাদের সুন্দরবন আছে, আমাদের বে অফ বেঙ্গলকেও আমরা ফোকাসে আনতে পারি। বাট আনফরচুনেটলি আমাদের এখানে ট্যুরিজমের ক্ষেত্রে শুধুমাত্র যে হচ্ছে সরকারের একটা আম নেগলিজেন্স এটা বললেও হয়তো সীমিতভাবে পেশ করা হবে। আমাদের এখানে আসলে মানুষের মনস্তাত্ত্বিক উন্নয়নের অনেক প্রয়োজন আছে। কারণ আপনি ট্যুরিজমের জন্য দেশকে ওপেন করে দিলেন। কিন্তু যারা দেশে আসছে তারা আসলে একটা নেগেটিভ এক্সপেরিয়েন্স নিয়ে ফেরত গেল। এটা তো হচ্ছে আমরা যে গোলটা অ্যাচিভ করতে চাচ্ছি তার বিপরীতই হবে, হিতে বিপরীত হবে। এবং এখানে যারা ট্যুরিজমের জন্য আসবে তাদের সেফটিটা এনশিওর করা সবার আগে প্রয়োজন। এবং আম যদিও অনেক আগের ঘটনা কিন্তু এখনো একটা দেশকে যখন টুরিস্টরা রিসার্চ করে সেখানে তো সেই হলি আর্টিজানের ঘটনাগুলো উঠে আসবে। এবং আমাদের এই দেশে হচ্ছে এক বিদেশি নাগরিক এমবিবিএস এ লেখাপড়া করতে এসেছিলেন। এবং এটা আমাদের দেশের জন্য কতটা সম্মানের না? বিদেশের একজন নাগরিক আমাদের এখানে শিক্ষা গ্রহণ করতে আসছেন। তো ওটা যেইভাবে ডিল করা উচিত ছিল তাকে সেফ রেখে, সেটা না হয়ে বরং আমরা দেখেছি তার পরিবার সেই নারীর লাশ গ্রহণ করতে এসছে। যে তাকে তার পোশাক, তার মডেলিং প্রফেশন অনেক কিছু নিয়ে দেখা গিয়েছে যে খুবই রিগ্রেসিভ ওয়েতে বুলিং করা হয়েছিল। এমনকি তার মৃত্যুটাও হচ্ছে সুইসাইড হিসেবে দেখানোর একটা অপচেষ্টাও আমরা দেখেছি। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম যে একজন কাশ্মীরি নারী, তারা কিন্তু এমনি হচ্ছে অনেক ধরনের নিগ্রহের শিকার আমরা কাশ্মীরের ইতিহাস যদি দেখি। সে বলছে যে এত খারাপ অবস্থাতেও নিজের দেশে লেখাপড়া বাংলাদেশে গিয়ে পড়ার চেয়ে বেটার। কারণ সেখানে নারীদের নিরাপত্তা একেবারেই নেই। এবং আমরা বিশ্বের অন্যান্য দেশে যেরকমভাবে হচ্ছে আ সাহসের সাথে চলতে পারি, বাংলাদেশে তো তাদের নিজের দেশের নারীদেরকেই নিরাপত্তা দিতে পারে না। সেখানে বিদেশি নাগরিককে কিভাবে দিবে? তো এই যে প্রশ্নগুলো আসলে দেশের বাইরের মানুষের যে এক্সপেরিয়েন্স আমাদের দেশে এসে সেখান থেকে আমরা আম শুনতে পাই, এটা আমাদেরকে আসলে পজিটিভলি অ্যাকসেপ্ট করতে বা সেলফ অ্যাকাউন্টেবিলিটি র জায়গায় নিয়ে আসতে হবে। কারণ শুধুমাত্র আমরা ভাবি যে ট্যুরিজম মানে হচ্ছে আ স্ট্রাকচার গুলোকে রিপেয়ার করা কিংবা সৌন্দর্যবর্ধক কাজ করে তারপর টুরিস্টদেরকে আনা, তাই না। তাদের এখানে এসে বাংলাদেশের মানুষের সাথে মিশে মনে হবে যে আমি একটা সেফ এবং ইনক্লুসিভ সোসাইটি ভিজিট করেছি। আ অনেক বিদেশীদেরকে দেখবেন তারা ইন্ডিয়াতে যায়। কেন ইন্ডিয়ার থেকে তারা একটা স্পিরিচুয়াল জার্নি করে আসতে পারে যে তার দেশের সমস্ত মনোটনি ভুলে সেখানে গিয়ে সে মেডিটেশন করছে। সেখানের মানুষের সাথে মিশে তার মনে হচ্ছে যে একটা আম অভ্যন্তরীণ সে একটা জার্নির মধ্যে দিয়ে গিয়েছে। এখন নিজের দেশে গিয়ে সে আবার তার কাজে মনোনিবেশ করতে পারবে। আমার দেশে যখন একজন বিদেশি নাগরিক ঘুরতে আসবে, সে কি এক্সপেরিয়েন্সটা নিয়ে ফেরত যাবে এবং কি কারণে আসবে? আপনারা হচ্ছে যারা এভিয়েশন বা ট্যুরিজম সেক্টরে আছেন, এটা নিয়ে আপনাদেরকে একটু এনালাইসিস করতে হবে। যে আম শুধুমাত্র আ একটা দেশের সৌন্দর্য দেখার জন্য সবাই আসবে, সেই বাস্তবতা এখন আর নেই। পিপল ট্রাভেল ফর অ্যান ইন্টারনাল এক্সপেরিয়েন্স। কারণ ঘোরার জন্য সুন্দর জায়গা সবারই নিজ, নিজ দেশে অনেক আছে। মানুষ তার গণ্ডির বাইরে যেতে চায়। মানুষ পৃথিবী ঘুরে দেখতে চায় বলতে কি, তার ভেতরে অনেক হতাশা থাকে, তার জীবনে অনেক প্রাপ্তি অপ্রাপ্তি থাকে। সে চায় আমি কোনো একটা জায়গায় ঘুরতে গেলে আমি যেন এই সমস্ত কালো অধ্যায়গুলো কিছু সময়ের জন্য হলেও ভুলে যেতে পারি। তো সেই অনুভূতিটা কিভাবে আসলে আপনি প্রোভাইড করতে পারবেন ট্যুরিজম সেক্টরে, এটা নিয়ে আ চিন্তা করে আমার দেশের ব্র্যান্ডিংটা কি হবে, এটা আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। যেমন থাইল্যান্ডে বলে হচ্ছে যে স্মাইলিং, হ্যাঁ? হুম, তাদের যে হাসির সাথে আপনাকে বরণ হুম, করে নেয়, এটা তাদের একটা ব্র্যান্ডিং। বাংলাদেশ বলছে বিউটিফুল বাংলাদেশ, বাট আই থিংক ইটস নট এনাফ।
এখানে বিউটিফুল বলতে এখানের মানুষগুলোর যে মনও বিউটিফুল, সেটার জন্য যে প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন, সেটা আপনাকে আসলে শুরু করে দিতে হবে গ্রহণ করা। এখানে অনেক ব্যাপকভাবে আপনি ট্রেনিং করাতে পারেন যে কিভাবে চারপাশ পরিষ্কার রাখা যায়। আমাদের এখনো দেখা যায় যে সমুদ্র এলাকাতে বটল, চিপসের প্যাকেট ফেলছে। এটার জন্য আসলে আপনি যতবারই ক্লিন আপ করেন না কেন, আবার তো মানুষ ময়লা ফেলবে। সো আপনার মানুষকে শিখাতে হবে যে কি কারণে এটা নির্দিষ্ট একটা স্থানে আপনি রাখলে আপনার জন্য ভালো, ট্যুরিজমের জন্য ভালো। So I think like I said in the beginning যে একটা জায়গায় যত সমস্যা তত সেখানে কাজ করার ক্ষেত্র। সো কাজ করলে আমার মনে হয় বাংলাদেশের সৌন্দর্য বর্ধনের আর প্রয়োজন নেই। আমরা অনেক সুন্দর একটা দেশ। কিন্তু সেটা রক্ষণাবেক্ষণ এবং মানুষের মধ্যে সেটার প্রকৃতির প্রতি একটা সম্মান দেখানোর যে মনোবৃত্তি, সেটা আমাদেরকে আসলে কালচার করা শুরু করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে কথা বলতে জি। চাই, যারা জুলাই বিপ্লবে অনেক বড় অবদান রেখেছে এবং হুম, তারা রেমিটেন্স ব্লকেট করে দিয়ে আমরা দেখেছি যে অনেক একটা সরকারের ভিত নাড়িয়ে দেওয়ার যে কাজটি সেটি তারা করেছে। এরপর কি আমরা তাদেরকে যথাযথ সম্মান দিতে পেরেছি, বা তাদের যে চাওয়া পাওয়াগুলো ছিল সেগুলো কি হুম। ফুলফিল করা সম্ভব হয়েছে কিনা? আ তাদের চাওয়া পাওয়াগুলো কি? সেটাই তো আসলে আমরা যেমন জুলাই সনদ দেখতে পেয়েছি, এরকমের আসলে একটা রিটেন ডকুমেন্ট প্রকিউর করা আসলে উচিত ছিল যে প্রবাসীদের চাওয়া পাওয়াগুলো আসলে কি? এবং আম অনেক সময় আমার চাওয়া পাওয়াটা কি সেটা আমি নিজেও উপলব্ধি করতে পারি না। আমার আমার যেটা মনে হয়। কারণ দেখুন প্রবাসীরা যে অন্য একটা দেশে কাজ করতে যাচ্ছে, সেখান থেকে আমরা প্রতি বছরই দেখি যে প্রবাসীদের লাশ আমাদের দেশে ফেরত আসে এবং সেই আ সে যেই কাজে ছিল সেখানকার নিরাপত্তাজনিত অভাব তো একটা কারণ আছেই। কিন্তু সেই মৃত লাশেরও যে একটা accountability বা বিচার ব্যবস্থার প্রয়োজন হয় যে কি কারণে তার মৃত্যু হলো, তার পেছনে কারা দায়ী, তাদের কোনো শাস্তি হবে কিনা কিংবা তার পরিবারটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে নিবে? এইগুলো তো আসলে কখনোই আমার দেশ বিদেশের কাউকে জবাবদিহিতার আন্ডারে আনে না। সো প্রবাসীরা হচ্ছে আম যতটুকু তাদের শ্রম দিচ্ছে, সেটার ন্যায্য মূল্যায়ন কি হচ্ছে কিনা? এটাও একটা প্রশ্ন থাকে। কারণ আমার দেশের অর্থনীতির সাথে তুলনা করলে হয়তো তাদের কাছে মনে হতে পারে যে, এখানে একজন মানুষ, একজন ডিগ্রিধারী মানুষ চাকরি করতে যাচ্ছে। সে মোটামুটি সিনিয়র পজিশনে গেলে তখন সে ৳৩০,০০০ বেতন পাচ্ছে। সেখানে আপনি প্রবাসে আমি ভা গিয়ে দেখা গেল সে একজন গৃহপরিচারিকার কাজ করলো বা একটা ড্রাইভারের কাজ করলো। সেখানে সে ৪০, ৫০, ৳৬০,০০০ বেতন পেয়ে যাচ্ছে। থাকা খাওয়া তো তাকে কিছুই বহন করতে হচ্ছে না। তো ওই তুলনায় তার কাছে হয়তো মনে হচ্ছে যে, না আমি তো এখানে একটা বেটার স্ট্যান্ডার্ড পেলাম। কিন্তু সেই একই কাজে, একই দেশে যখন ভারতীয় কেউ যাচ্ছে, ফিলিপিনো কেউ যাচ্ছে কিংবা আশেপাশের দেশগুলো থেকে যাচ্ছে, তাদেরকে দেখা যাচ্ছে যেই কাজে বাংলাদেশীকে দিচ্ছে ২০০-৩০০, তাদেরকে দিচ্ছে ১,০০০। সো ওই যে ব্যবধানটা, এটা তো ব্যাপক। সো অনেক প্রবাসী তখন এটা ফিল করে না যে, আমাদের দেশেও যেরকম এক ধরনের ক্লাসিজম আছে, আমাদের দেশেও আছে যে আপনি আম কেউ দরিদ্র সীমার নিচে বাস করে। কেউ আবার হচ্ছে যে 1% যে সমস্ত ক্ষমতা নিয়ে বসে আছে। তো ওই দেশটাতেও তো আসলে আপনার পক্ষে যতখানি উপার্জন করা সম্ভব আপনি আপনার ফুল potential এ যেতে পারছেন না। কারণ যেই স্কিল নিয়ে যাওয়া দরকার সেখানে আপনি স্কিলড হয়ে যাচ্ছেন না। যেই ধরনের ডকুমেন্টেশন প্রসেস আপনার পূরণ করে যাওয়ার কথা, আপনি অনেক কিছু দেখা যাচ্ছে আমাদের দেশ নিয়ে বাইরের দেশে একটা বিশাল ধারণা আছে যে এখানে সব চিট বাটপাররা আসে। কারণ সে প্রপার ডকুমেন্টটাই দেয় না। ভুলভাল মিথ্যা ডকুমেন্ট দিয়ে সে চলে যায় কাজ করতে। তো এই যে বিষয়গুলো সেখানে তো আসলে সরকারের একটা হস্তক্ষেপ করে তাদেরকে ট্রেইনড করা, তাদের প্রপার ডকুমেন্টেশন এ সাহায্য করা, এটার একটা উদ্যোগ নেয়া উচিত। তখন দেখা যাবে সে অন্য দেশের তুলনায় কাজ করতে গিয়ে অসম্মানিত হবে না। বরং সে আরো অনেক বেশি উপার্জন করে আমাদের দেশকে আবার ফেরতও দিতে পারবে। তো এই জায়গাগুলোতে আসলে আমার মনে হয় একটা স্ট্রাকচারাল এবং ওয়েল ডিজাইনড প্ল্যান বা অ্যাপ্রোচ নিয়ে সামনে আগানো উচিত। এবং উন্নত বিশ্বে আজকের বাস্তবতা হচ্ছে মানুষ যখন অনেক ভালো কিছু অর্জন করে, তখন আমরা বাংলাদেশীরা সবাই বলি যে, "উনি বাংলাদেশের নাগরিক।" হ্যাঁ? বাংলাদেশের নাগরিক স্পোর্টসে এই কাজ করেছে বা বিজ্ঞানের এই ক্ষেত্রে এই কাজ করেছে। কিন্তু সে তো কখনো নিজেকে বাংলাদেশের নাগরিক বলে পরিচয় দিয়ে সেই কাজ করেনি। সে বেড়ে উঠেছে হচ্ছে বিদেশে। কাজও করছে বিদেশে এবং কেউ হয়তো ডুয়াল সিটিজেনশিপ নিয়ে সেই দেশের পরিচয়ে পরিচিত হচ্ছে। তো সেখানে যেরকম আমাদের বাংলাদেশের কোনো অবদানও নেই,
তাকে বাংলাদেশী বলে আমাদের জাতে ওঠার প্রচেষ্টা করারও কোনো মানে হয় না। বরং আমাদের আসলে যারা আমাদের দেশের মানুষ আনফরচুনেটলি ম্যাক্সিমামই হচ্ছে শ্রমিক হিসেবেই দেশের বাইরে যাচ্ছে। তাদেরকে কিভাবে স্কিলড করা যায় এবং তাদেরকে আম তাদের যে শক্তি আপনি যেমন বললেন রেমিটেন্স ব্লকেট করে তারা একটা সরকার নাড়িয়ে দিতে পেরেছে। তাদেরও যে আসলে একটা আত্মসম্মান বোধ থাকা প্রয়োজন কিংবা কোনো দেশে গিয়ে আমি কিছু এক্সাম্পল বলি যে আমাদের দেশে যে এত নারী লাঞ্ছিত হয় বিদেশে, আমাদের বাংলাদেশের পুরুষরাই বলে যে নারী হয়ে সে দেশের বাইরে কাজ করতে যায় কেন? জেনে শুনে সে জাহান্নামে পা দিলে তো এমন হবেই। তাহলে এই যে একটা আত্মমর্যাদার জায়গা যে আমার দেশের নাগরিক হেনস্থা হওয়া যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে এজেন্সিগুলো সেখানে শুধু যে বিদেশিরা তাদেরকে অত্যাচার করেছে তা না। তাদের হাতে তুলেই দিচ্ছে আমাদের দেশি ভাইরা। এই যে আম নিজের মানুষের, নিজের আপন ভাই-বোনের ক্ষতি করে আমি জানি না এটাকে কিভাবে বললে আসলে আমি উপস্থাপন করতে পারবো। আপনি বিদেশের কাউকে হর্তা-কর্তা মেনে নিচ্ছেন, নিজের দেশের ভাই-বোনকে হেলাফেলা করে। আমার মনে হয় যে সেই জায়গায় একটা আত্মসম্মান বোধেরও ট্রেনিং হওয়া প্রয়োজন। আদারওয়াইজ কি হবে? আমাদের সারা পৃথিবীতে একটা ব্র্যান্ডিং হয়ে গেছে যে বাংলাদেশীদেরকে ছোট করে দেখা যায়। এটা স্বাভাবিক হয়ে গেছে সবার কাছে। তো সেই জায়গাটা উত্তরণ করতে না পারলে আমার মনে হয় শ্রমিকদের প্রকৃত যে অধিকার সেটা আসলে কখনোই সংরক্ষণ করা সম্ভব হবে না। প্রত্যেকটা জিনিসের শুরুটা হয় হচ্ছে আসলে সেলফ রিফ্লেকশন দিয়ে, আত্ম উপলব্ধি দিয়ে এবং যখন আপনি সেই শ্রমিক শ্রেণীর মানুষকে এটা বোঝাতে সক্ষম হবেন যে শুধুমাত্র টাকার সংখ্যা বৃদ্ধি কিংবা আম তার উপার্জন যেটা সেটা হাতে পাওয়াই আসলে প্রকৃত বিষয় না। একটা মান-সম্মানের সাথে, আত্মমর্যাদার সাথে বিশ্বে বিচরণ করার যে অধিকার এটাও সে প্রাপ্য, তাহলে হয়তো আপনি প্রকৃত অর্থে প্রবাসীদের জন্য কিছু করতে পারবেন।